আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। শীর্ষ পদে নাহিদ আখতার, নাসির, হাসনাত, সার্জিস। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও 1 পয়েন্ট পেয়ে আসর শেষ করল টাইগাররা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ হবে বিকেল 3টায়। আত্মপ্রকাশ উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। আজ মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসাবে থাকছেন। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা নতুন দলটির সদস্য সচিব হিসাবে থাকছেন। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসাবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি ও জামাত থেকে শুরু করে অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আসলে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক মিয়া এভিনিউতে একত্রিত করতে চাচ্ছি এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আগামীকালকের উপস্থিতি নির্দেশ করে দিবে। যে সেখানে সকল রাজনৈতিক দলগুলো যে একে অপরের পাশে থেকে এবং মতের ভিন্নতা থাকবে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব, হানাহানি, মারামারি হবে না, এই একটা বার্তা দিতে সকলে ইনশাআল্লাহ এখানে আসবে। জন আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনো ষড়যন্ত্র চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ন্যূনতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, কোনো প্রতিহিংসা নয়, সৌহার্দ্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপনাদের ত্যাগ জাতি মনে রাখবে, তবে এমন কিছু করা যাবে না যাতে এই সংগ্রাম নষ্ট হয়। রাহুল রায়ের রিপোর্ট। 2018-র 4 ফেব্রুয়ারি রাজধানীতে হয়েছিল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা। ঠিক 7 বছর পর সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভা। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য, জেলা এবং থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন সভায়। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ারা, এমনকি যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন, তারা অংশ নেন বর্ধিত সভায়। 3,500-এর মতো অংশগ্রহণকারীর মধ্যে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও যোগ দেন। সভার শুরুতেই বিএনপির মৃত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব রাখা হয়। 7 বছর আগের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি। সকালে হঠাৎই সবার প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূচনা বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই।
সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। তরুণদের উদ্দেশ্যেও নিজের ভাবনার কথা জানান বেগম জিয়া। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরেই শুরু হয় বর্ধিত সভা। সভায় অংশ নেওয়া নেতারা দল নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। অগ্নিকাণ্ডে সবুজ পাহাড়ের পাশাপাশি ধূসর হয়ে গেছে শত শত মানুষের স্বপ্ন। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ফায়ার স্টেশন না থাকা, অপরিকল্পিতভাবে রিসোর্ট কটেজ নির্মাণকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে মোশাহিদ রনের রিপোর্ট। ধূসর পাহাড়, ছায় আর ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও ছিল পর্যটকের কোলাহল ও বিচিত্র কর্মব্যস্ততা। মেঘের রাজ্য সাজেক ভ্যালি এখন হাহাকারের শূন্য প্রান্তর। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে স্থানীয় গির্জা ও মন্দিরের ঠাঁই নেওয়া মানুষকে দেওয়া হচ্ছে প্রশাসনিক সহায়তা। 30 কেজি চাল রয়েছে আর কিছু শুকনো আইটেম রয়েছে। শুকনো আইটেম হচ্ছে আপনার ডাল আছে, লবণ আছে, বিস্কুট রয়েছে, পানি আছে। তারপরে হচ্ছে নগদ ক্যাশ আমরা তাদেরকে দিয়েছি চেকের মাধ্যমে, সেটা হচ্ছে 7,500 টাকা। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস তদন্ত কমিটি প্রধানের। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণে খতিয়ে দেখছি। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অব্যবস্থাপনা ও পানির অভাবে এমন দুর্ঘটনা বলে মত খাগড়াছড়ি সেক্টর কমান্ডারের। এই ধরনের আপনার ফায়ার ফাইটিং একটা টিম থাকে, যেমন ফায়ার সার্ভিসের একটা প্রফেশনাল থাকে, তাদের দ্রুততার সাথে এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার। এখান থেকে আমরা ওভারকাম করার জন্য যা কিছু আছে আমাদের সরকারি পক্ষ থেকে, এবং যেখানে ওনারা বলবেন আমাকে ওখানে গিয়ে এই কথা বলে দেন, আমি গিয়ে কথা বলবো, তারা যেন খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। গত 23 ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের রিসোর্ট, কটেজ ও বসতঘর সহ পুড়ে যায় শতাধিক স্থাপনা, যাতে অন্তত 100 কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার দুর্ঘটনা কবলিতরা। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। রোজা শুরুর আগে যশোরে নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে দাম কমার সম্ভাবনা দেখছেন না তারা। যশোরে বড় বাজার এলাকায় আছেন আকরামুজ্জামান, যাচ্ছি তার কাছে। আকরাম, বাজারে জিনিসপত্রের দামের ব্যাপারে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে বাজারের অস্থিরতার কথা,
আসলে প্রতি বছর রমজান আসার আগেই এভাবেই বাজার অস্থির হয়ে ওঠে। আমরা এবারও সেই ব্যতিক্রম দেখছি না। এবারও প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে আজকে যেদিন আমি যশোর বড় বাজার আছি তার পরের দিনই সম্ভবত রোজা শুরু হচ্ছে। বাজারে প্রতিটি পণ্যের দাম কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে। এখানে আমরা যে সমস্ত নিত্য পণ্য জিনিস দেখছি প্রতিটা পণ্যে প্রায় 5 থেকে 10 টাকা, প্রকারভেদে কোনো কোনো পণ্যে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে সবজির বাজারের অবস্থা খুবই খারাপ। আমরা দেখছি যে রমজানের ইফতারির জন্য যে সমস্ত আইটেমগুলো আছে সেই আইটেমগুলোই টার্গেট করে পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। যে শসা 2 দিন আগে 40 টাকা বিক্রি হয়েছে সেটি এখন 60 টাকা বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হয়েছে 10 টাকা, সেই টমেটো এখন 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। জন্য যে বেগুনের প্রয়োজন হয় সেই বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা, অথচ 3 দিন আগে সেই বেগুন বিক্রি হয়েছে 40 টাকা। এইভাবে প্রতিটি পণ্যের দাম বাড়ছে। এর বাইরেও আমরা বাজারে যে সমস্ত মাছ, মাংস, মুরগি সব ধরনের আইটেমেই দাম বাড়ছে। ক্রেতারা বলছেন যে প্রতি বছরে রমজান আসলে এইভাবেই দাম বাড়িয়ে দেয়। এই দাম বাড়ার যে প্রবণতা এটা কোন রকম রোধ করতে পারছে না। আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজার মনিটরিং কমিটি বাজারে আসছেন, তারা তদারকি করছেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে বাজার পরিস্থিতি কোনো প্রকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে কাঁচা বাজারের এই সবজি ব্যবসায়ীরা বলছেন যে শীত মৌসুমের যে উৎপাদন বৃদ্ধি ছিল, যে সরবরাহ ছিল, সেটি এখন উৎপাদন কমে সরবরাহ কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়ছে। তবে এটি ক্রেতারা মানতে নারাজ। তারা বলছেন যে এই রমজান মাসের যখন আগ মুহূর্তেই এই ধরনের পরিকল্পিতভাবে সবজির দাম বাড়ানোর একটি প্রবণতা দীর্ঘদিন ধরে চলেছে, সেটি এবছরেও আমরা দেখতে পাচ্ছি। এটা এর কারণ হিসেবে তারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা দাবি করছেন যে রমজানে যে ব্যবসায়ীদের একটা বড় সিন্ডিকেট কাজ করে, সেই সিন্ডিকেটটাই তারা পরিকল্পিতভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিতিকা। ধন্যবাদ আপনাকে। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দর্শক, এবারে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দর্শক। ফিরে এলাম বিরতির পর। 2025-এর 21শে পদকে ভূষিত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে সংবর্ধনা দিয়েছে সুধী সংঘ। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের ক্রাউন প্লাজায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে নজরুল সঙ্গীত ফেরদৌস আরার অবদান তুলে ধরেন গুণীজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট। দেশে নজরুল সঙ্গীত জগতে প্রখ্যাত এক নাম সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। নজরুল সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদান রাখায় এবছর তিনি সম্মানিত হয়েছেন 21শে পদকে। শিল্পীর এই প্রাপ্তিকে আনন্দ আয়োজনে উদযাপন করেছে সুধী সংঘ। সঙ্গীতের মধ্য দিয়ে নজরুল চেতনা ছড়িয়ে দিতে ফেরদৌস আরার অসামান্য অবদান তুলে ধরেন বিশিষ্টজনেরা। যোগ্য ব্যক্তিদেরকে দিবেন সম্মান, তাহলে রাষ্ট্রেরও সম্মান থাকবে, পদকেরও সম্মান থাকবে। নজরুল সঙ্গীত শিল্পীকে সম্মানিত করা বা সম্মানিত হওয়া মানে যারা নজরুলের গান ভালোবাসেন, নজরুলকে ভালোবাসেন, তাদের সবার জন্য আনন্দের মাত্রাটা একটু বেশি। যে এই দেরিটা যেন না হয়, এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে অন্তত পক্ষে অবশেষে ফেরদৌস আরা এই সম্মানে ভূষিত হলো। কোনো শিল্পীকে, কোনো শ্রেণীর কোনো শিল্পীকেই যেন তার যোগ্য সম্মান থেকে চ্যুত না করা হয়। আয়োজক ও বিশিষ্টজনদের প্রত্যাশা, ফেরদৌস আরা সঙ্গীতের মধ্য দিয়ে সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। 25 বছর উনি আমাদের সাথে ছিলেন, আছেন, আর ওনার অসংখ্য অনুষ্ঠান আমাদের চ্যানেলাইতে প্রচারিত হয়েছে, উনি অর্গানাইজ করেছেন, এখনো করছেন। অনেক অনুষ্ঠানের সিগনেচার টিউন বলি যেটা, ওটা ওনার করা। তো উনি আমাদের পরিবারেরই একজন সদস্য, তাই আজকে ওনাকে আসলে অভিনন্দন জানাতে
পারাটা চ্যানেল আইয়ের পক্ষ থেকে এটা একটা গর্বের ব্যাপার। আপা অনেক দীর্ঘ জীবন কামনা করি সবার ভালোবাসায় আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার কণ্ঠটা যেন অনেক ভালো থাকে। গুণীজনদের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ হয়েছেন ফেরদৌসারা। নজরুল সঙ্গীতে আলো ছড়াতে নিত্য নতুন চর্চায় নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কে আমাকে পিছনে টানলো, সেই মানুষটি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার এত জনের মুখ থেকে আপনারা একটু শুনেছেন সেই কিশোরী সেই তরুণীর প্রতি অনেকের অগাধ ভালোবাসা। খুব ভালো একটি মেয়ে, গুণী মেয়ে, ঠিক সময় ঠিক একজনকেই এই পদকটা দেওয়া হয়েছে। এই সকল শিল্পীদের বরণ করার মতো অত ফুল আমরা কোথায় পাবো? এই মাটির ধরনীতে তাদেরকে আমরা বরণ করি। এই আয়োজনে আরো ছিলেন বিশিষ্টজন সহ ফেরদৌসারার পরিবার পরিজনও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোজ্য তেলের আমদানি কমাতে রংপুর অঞ্চলে পতিত জমি ব্যবহার করে বিনা সরিষা 11 চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি বিজ্ঞানীরা। উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী সরিষা আবাদ কৃষকের বাড়তি আয়ের পাশাপাশি ফসলের নিবিড়তা ও জমির উর্বরতা বৃদ্ধি করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ভোলার চর কুকরি মুকরিতে কমছে পর্যটকদের আনাগোনা। সুযোগ সুবিধার অভাব, বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণ পিয়াসীরা। পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয় সহ পর্যটকদের। এবারে খেলার খবর। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।